আছেন সবাই? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। জি ম্যাডাম। জি ম্যাম, কতটুকু পড়িয়েছিলাম আমাকে একটু বলবেন? ও আপনাদের তো মানে রিভিউ টানবো তাই না? জি ম্যাম। হ্যাঁ জি কবে পরীক্ষা? 26 তারিখ। শুক্রবারে পরীক্ষা ম্যাম। ওকে, যুক্তরাজ্য তিনটা মিলে। ঠিক আছে। যুক্তরাষ্ট্রের সংবিধান, সংবিধান কি? বাংলাদেশ সংবিধান ম্যাম আজকে বাংলাদেশের সংবিধানটা নেন ম্যাম, কালকে যুক্তরাষ্ট্রের নেন। ওকে, তাহলে আমাকে একটু সময় দেন। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন নাকি? না ম্যাডাম। ঠিক আছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে বাংলাদেশের সংবিধান, সংবিধান কি অলরেডি আমরা জানি। সংবিধান মানে কি? সংবিধান মানে হচ্ছে একটা দেশের কি, একটা দেশের নিয়ম কানুন, একটা দেশের ইতিহাস, মানে প্রত্যেকটা, এই যে একটা দেশে যে এতগুলো আইন, এই আইনগুলো তৈরি করা হয় এই সংবিধানটাকে ফলো করে। অর্থাৎ সংবিধানই হলো একটা দেশের মূল মন্ত্র। ঠিক আছে, একটা দেশ কিভাবে চলবে, কিভাবে কোন পজিশনে মানে এটাকে চালাইতে হবে, কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় থাকবে, কতদিন, কার ক্ষমতা কতটুকু, হ্যাঁ, নাগরিকদের অধিকার এবং কর্তব্য নিশ্চিত করার যে অভিপ্রায়, সবকিছুই আপনার এই সংবিধানের মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি। ওকে ফাইন, তো আসেন সংবিধান বিষয়টা আমরা একটু দেখি। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা। সংবিধান কি? প্রিঅ্যাম্বল, প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা। কি বলছে দেখেন, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কতটুকু সেটার ব্যাখ্যাটা জানতে চাইছে আপনাদের কাছে। প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল হচ্ছে সংবিধানের মুখবন্ধ, যেটা নাকি একটা রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ এবং পরিচালনার মূল নীতির প্রকাশ করে থাকে। এটাই হচ্ছে কি? প্রস্তাবনা। ঠিক আছে, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, রাষ্ট্রীয় আদর্শ এবং জনগণের অভিপ্রায়কে ধারণ করে, এবং এটি কেবলমাত্র একটি ভূমিকা নয়, বরং একটি আদর্শিক ভিত্তি, যেটা নাকি সমগ্র সংবিধানকে প্রভাবিত করে থাকে। বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা জিনিসটা কি? বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার মৌলিক উদ্দেশ্য হচ্ছে চারটা, অর্থাৎ চারটি মৌলিক রাষ্ট্রীয় আদর্শ ঘোষণা করা হয়েছে এখানে। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা। জাতীয়তাবাদ কি? আমরা জাতি হিসেবে বাঙালি, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র মানে হচ্ছে আমরা কি সামাজিক জীব, সমাজে আমাদের একটা মানে সমাজতন্ত্র গঠন করতে হবে। গণতন্ত্র কি? আমরা সবাই জানি। এবং ধর্ম নিরপেক্ষতা কি? জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমান, অর্থাৎ কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর হচ্ছে ইসলাম, সবাই একই সূত্রে গাথা, সবার একটাই পরিচয়, তারা হচ্ছে বাঙালি। ঠিক আছে, অর্থাৎ সবাই তার নিজ নিজ ধর্মকে পালন করবে, এক্ষেত্রে কেউ বাধা দিবে না, কেউ কারো ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না, এটা কি তার একটা অধিকার। এই হচ্ছে মোটামুটি আমাদের চারটা বিষয়, যেটা সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিঅ্যাম্বলে আনা হয়েছে। অর্থাৎ এই চারটা বিষয়কে কেন্দ্র করে আমাদের গোটা সংবিধানটাকে গঠন করা হয়। তো প্রস্তাবনায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ঘোষণা হয়েছে, এবং এতে কি হয়েছে? জাতির আত্মত্যাগ, সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা বিষয় দেখি, জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। প্রস্তাবনা শুরু হয়েছে কিভাবে? আমরা বাংলাদেশ
বাংলাদেশের জনগণ, এবং এই বাক্যাংশ দ্বারা বোঝানো হয় যে দেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে, এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। বুঝতে পারছেন এটা কি বলা হয়েছে? দেশের সর্বোচ্চ কি ক্ষমতা কার? জনগণের হাতে, এটাই আপনার গণতন্ত্রের কি বলেন তো মূল ভিত্তি। অর্থাৎ আমাদের যে সংবিধান, এই সংবিধানটার মূল কথাই হচ্ছে এই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে? জনগণ। জনগণ জনগণ যেটা চাবে সেইভাবেই আমাদের কি সরকারকে মানতে হবে। আমরা মনে করি আমাদের দেশে প্রধান সরকার, ঠিক আছে, রাষ্ট্রপতি, তাই না? এগুলো ভাবি, কিন্তু আসলে কিন্তু আমরাই হচ্ছি নাগরিক, যারা আমরাই হচ্ছি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং আমরাই তাদেরকে চালাই। অর্থাৎ রাষ্ট্রপতি বলেন, তারপর হচ্ছে সরকার বলেন, তারা আমাদের কথাই বাস্তবায়ন করে। অর্থাৎ আমরা সবাই যেটাকে আপনার প্রাধান্য দেই সেইটাকেই তিনি কি করবেন? বাস্তবায়িত করবেন। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে সংবিধানে, বাংলাদেশ সংবিধানটা হচ্ছে আপনার কি, বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে জনগণই হচ্ছে সর্বক্ষমতার অধিকারী, অর্থাৎ জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা। এইটাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি। এটা কি? প্রস্তাবনায় সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার, মানব মর্যাদা এবং মৌলিক অধিকার রক্ষার একটা অঙ্গীকার রয়েছে, ঠিক আছে, যা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেয়। আর নৈতিক ও আদর্শিক ভিত্তি প্রদান কি? প্রস্তাবনার সাংবিধানিক উন্নয়ন, অর্থাৎ প্রস্তাবনার সংবিধানের অন্যান্য ধারাসমূহের আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। এটি আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণে একটি নৈতিক দিক নির্দেশনা দেয়। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সর্বশেষ আমরা কি বুঝলাম? বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটাকে আমরা একটা দলিল হিসেবে বলে থাকি। ঠিক আছে, বাংলাদেশ সংবিধানটা যে একটা দলিল, এই বাংলাদেশ সংবিধান যে আপনারা মনে করেন যে জনগণের উদ্দেশ্য এবং রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব কর্তব্য এবং রাষ্ট্রের জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলো নির্ধারণ করবে, এই সবকিছু আপনার প্রস্তাবনা বা প্রিএম্বলে লেখা থাকে। এই জন্য এটাকে বলা হয় আবার দলিল। ঠিক আছে, এই যেমন ধরেন আপনার জায়গা নিয়ে কোনো বিরোধ, তাহলে এই জায়গাটা যে আপনার, আপনি মুখে যতই বলেন, আপনি দলিল না দেখালে হবে? হবে না। ঠিক সেরকম সংবিধানের কথাটাও হচ্ছে, এই প্রস্তাবনা বা প্রিএম্বল হচ্ছে একটা দলিল। বুঝতে পারছেন এবার? কারণ এটা সংবিধান ও রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ভিত্তিকে উপস্থাপন করে। এবার বুঝছেন? জি স্যার। শেষ। এই সংবিধানে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনের ব্যাখ্যার প্রয়োজন দেখা দেয় তখন কি, কখন দেখা দেয়, অর্থাৎ এটার প্রয়োজন কখন দেখা দেয়? এটার প্রয়োজনটা দেখা দেয় কখন? যখন নাকি কোনো অনুচ্ছেদ, আচ্ছা আমি একটু প্রশ্নটা দেখে নিই, সংবিধানের ব্যাখ্যা দানের ক্ষেত্রে প্রস্তাবনার উপযোগিতা কি? আচ্ছা আচ্ছা, এখানে যে জিনিসটা বলছে, এই যে সংবিধান, এই সংবিধান যদিও আমি বললাম দলিল, ঠিক আছে, এটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, ঠিক আছে, কিন্তু এটা ব্যাখ্যার প্রয়োজন কেন হয় বা কখন এটা ব্যাখ্যার প্রয়োজন হয়? সাধারণত তো আমরা দেখি যে সংবিধানের মানে প্রয়োজন পড়তেছে না আমরা যখন কোনো মামলা মোকদ্দমা আপনার ডিল করতেছি, সেটা হোক সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা, হ্যাঁ, ডিজিটাল সিকিউরিটির মামলা, আমরা তো সেক্ষেত্রে সংবিধানটাকে করতেছি না, এক্সপ্লেইন করতেছি না, আমরা এক্সপ্লেইন করতেছি কি, আমরা এক্সপ্লেইন করতেছি তার অপরাধটা কোন আইনের আন্ডারে পড়ছে, সে কি ধরনের অপরাধ করছে, কি ধরনের শাস্তি পড়ছে, দ্যাটস ইট, তাই না? আচ্ছা, তাহলে এগুলাই যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি, সংবিধান যদি তাই বলে থাকে, আপনার আইন যদি তাই বলে থাকে, আইনি যদি সকল ব্যাখ্যা দিয়ে থাকে, তাহলে সংবিধানের আবার দরকার কেন? কেন বলা হচ্ছে যে সংবিধানকে ফলো করেই অন্যান্য আইনগুলো তৈরি হয়? কেন এই কথাটা বলা হচ্ছে, তাই না? আসেন এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। দেখেন, সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই ব্যাখ্যা
এই আইনের অর্থাৎ এই সংবিধানের ব্যাখ্যা তখনই প্রয়োজন হয় যখন নাকি আপনার মনে হয় যে কোনো অনুচ্ছেদ বিধান অস্পষ্ট বা বিভ্রান্তিকর হয়েছে, অর্থাৎ কোন ধরনের অনুচ্ছেদ বলেন বিধান বলেন এগুলো অস্পষ্ট বা বিভ্রান্ত। মনে করেন আদালত কোন আইনের কোন ধারায় আপনার একটা শাস্তি প্রদান করছে, কিন্তু সেই ধারাটা হয়তোবা অস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে বা এমন কোন ক্লজ বা অনুচ্ছেদ সেই জায়গায় উল্লেখ করা হয়েছে সেই আইনটাতে যেটা নাকি আমাদের সংবিধানকে আপনার খর্ব করতেছে। সংবিধানকে কি, যেহেতু সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন এবং এই সংবিধানটাকে আপনার জনগণের অধিকার এবং কর্তব্যকে নিশ্চিত করতেছে, তাই না? সংবিধান কি বলছে? সংবিধান বলছে যখন জনগণ অন্যায় করবে অবশ্যই তুমি তাকে শাস্তি দিবা, ঠিক আছে, কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যেটাতে নাকি তার উপর অনধিকার চর্চা করা হয়, তাই না? এখন মনে করেন যদি কোনো আইনে কোনো অনুচ্ছেদে এই ধরনের কোনো বিষয় থাকে, ক্লজেস থাকে যেটা নাকি আপনার ব্যাখ্যা প্রদান করতেছে বা ভুল বক্তব্য দিতেছে, যেটা নাকি জনগণকে আপনার আরো বেশি আপনার কি মানে তার অধিকারটাকে খর্ব করতেছে, সেই ক্ষেত্রে আপনার এই সংবিধানটা ব্যাখ্যা করার প্রয়োজন হয়। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ যখন কোনো আইনের কোনো অনুচ্ছেদ বা বিধান অস্পষ্ট বা বিভ্রান্তকর হয়ে ওঠে তখন সেই ক্ষেত্রে সেইটা হবে আপনার কি বলেন, সেই ক্ষেত্রে আপনার সেটা সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য আমাদের সংবিধানটাকে ব্যাখ্যা করতে হয়। এই হচ্ছে আমার সংবিধান কেন আমি ব্যাখ্যা করব, অর্থাৎ কি কারণে সংবিধান আমার দরকার সেইটার বিষয়। তাহলে সংবিধানের মর্ম এবং উদ্দেশ্য কি বোঝার একটা মূল চাবিকাঠি হচ্ছে আপনার কি, অর্থাৎ আইনের যে ক্ষমতাটা বা নির্বাহী ক্ষমতা, এবং মানে সংবিধান ব্যাখ্যার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে তুমি অন্যায় করলে অবশ্যই জনগণকে শাস্তি দিতে পারবা, কিন্তু অন্যায় কোনো শাস্তি তাকে দেয়া যাবে না, অর্থাৎ সে যে অপরাধ করছে সেই অপরাধের জন্য তার যেই শাস্তি পাওয়ার যোগ্য সেটাই হবে, এক্সট্রা কোনো কিছু করা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সেকেন্ড তারপরে কি বলা হচ্ছে দেখেন, তাহলে আসেন এটার প্রতিযোগিতা আপনার উপযোগিতাগুলো কি কি, ওই একই জিনিস আসছে তারপর বলি। প্রস্তাবনায় রাষ্ট্রের মূল আদর্শ যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা স্পষ্ট করা। আবার ঠিক একইভাবে যখন কোনো ধারায় ব্যাখ্যার প্রয়োজন হয় তখন আদালত এই আদর্শগুলো উল্লেখ করতে পারে, এই যে বিষয়গুলো এগুলোই। ওকে, আচ্ছা, এর একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা আমরা জানতে পারবো, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। এইটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে বা আদালত সংবিধানের মূল কাঠামো নির্ধারণে কতটা গুরুত্ব রাখছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মানে বিভিন্ন মামলার আদালে আমরা বলতে পারবো যে প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা এটা একটা সহায়ক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে এটার মূল বিষয়টা, এটা আপনারা পরবর্তীতে দেখে নেবেন। আমি যদি অত বেশি ব্রড করে বলতে যাই তাহলে সেক্ষেত্রে আর পুরোটা শেষই হবে না আজকে। আচ্ছা, এরপরে 3 নাম্বার বিষয়টা দেখি। আচ্ছা, প্রশ্ন বারবার দেখতে হচ্ছে, কি লেখছে 3 নাম্বার? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কি সংশোধন? হ্যাঁ, অবশ্যই সংশোধন করা যাবে। আচ্ছা, দেখি একটু বিষয়টা দেখি। আচ্ছা, বাংলাদেশের যে সংবিধান, আমরা বারবার বলতেছি কি সংবিধান হচ্ছে কি বলেন তো? মূল মন্ত্র, তাই না? সংবিধান হচ্ছে মূল মন্ত্র, সংবিধান হচ্ছে আইন, তাই না? দলিল, এটা কথা সংবিধানকে ধরেই আমাকে আগাইতে হবে, সকল আইন, সকল ব্যাখ্যা, সকল নিয়ম কানুন সবকিছু। এটা রাষ্ট্রের ফাউন্ডেশন স্যার। হ্যাঁ, তাহলে এখন তাই যদি হয়, সংবিধান যদি দলিলই হয়, তার মানে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না? বিষয়টা কি তাই? অবশ্যই সংশোধন করতে পারবো। যখন রাষ্ট্রের প্রয়োজন পড়তেছে, বিশেষ করে যখন জনগণের এমন কোন অধিকার যেটা নাকি খর্ব হচ্ছে প্রতিনিয়ত, এবং ওই সময় সংবিধানটা পরিবর্তন বা সংশোধন করা কম্পালসারি হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই এটা সংশোধনযোগ্য। ঠিক আছে, যেমন 1971 সালের পর কতবার আমাদের সংবিধানটা সংশোধন হয়েছে না বলেন? 17 বার। হ্যাঁ, তাহলে কেন এতবার সংশোধন হয়েছে, এবং এখনো যদি আমাদের প্রয়োজন পড়ে সংবিধান সংশোধন করা যেতে পারে।
কেউ না করবে? কিন্তু না স্যার। পিছনে একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা তো আপনাকে দাঁড় করাইতে হবে যে এই ঘটনা ঘটছে, তো আমাকে এটা পরিবর্তন করতে হবে এখন, এটা কম্পালসারি, রাইট? তো যদি সোজা কথা হচ্ছে, যখন আপনার রাষ্ট্রের আদর্শ, লক্ষ্য এবং চেতনা আপনার খর্ব হচ্ছে, বিশেষ করে জনগণের অধিকার এবং কর্তব্যটা খর্ব করতেছে, সেই ক্ষেত্রে আমি সংশোধন করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আসেন এখন মূল আলোচনায় যাই। সংবিধানটা কতবার সংশোধন হয়েছে অলরেডি বলা হয়েছে 17 বার। এখানে আপনার কিছু কিছু বিষয় আনা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, সংবিধান আপনি সংশোধন করতে চাইলেই তো আপনি আর করতে পারবেন না, তাই না? আপনাকে ব্যাখ্যা উপস্থাপন করতে হবে এবং প্রস্তাবনা দিতে হবে, তাই না? তাহলে দেখেন কি বলছে। 142 অনুচ্ছেদ অনুযায়ী প্রস্তাবনা সহকারে সংবিধানের সকল অংশ সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের রয়েছে। তার কার আছে? জাতীয় সংসদ, পার্লামেন্ট। ঠিক আছে, তারা এটা সংশোধন করতে পারবে। বুঝতে পারছেন? যেমন কতবার হয়েছে, যদি 17 বার করেছিল, যেমন 1972 সালে একবার করা হয়েছে, 1977 সালে হয়েছে, 2011 সালে হয়েছে, তাই না? এরকম বিখ্যাত কিছু মামলা, যেমন আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এটাকে আমরা 8ম সংশোধনী বলবো। হ্যাঁ, তারপরে বাংলাদেশ ইটালিয়ানো মার্বেল ওয়ার্কস লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যেটা 5ম সংশোধনী। এরকম আর কি সংশোধনী গুলা দেখলেই বুঝতে পারবেন। যেমন একটা সংশোধনী পড়ি, এই যে এই সংশোধনীতে কি হয়েছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। এই মামলায় বিচারপতি বাচ্চু চৌধুরী সংবিধানের যে মূল কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচারটা, সেইটার তথ্যটা উপস্থাপন করছেন তিনি, এবং রায়ে বলে দেওয়া হয়েছে যে সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করা যাবে না, যদিও সংশোধন করা যেতে পারে। অর্থাৎ পরিবর্তন করা যাবে না, কিন্তু সংশোধন করা যেতে পারে। বুঝতে পারছেন? অর্থাৎ প্রস্তাবনা সংশোধনযোগ্য হলেও এটা পরিবর্তনযোগ্য নয়। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি আপনাদেরকে, পরিবর্তনযোগ্য আর সংশোধনযোগ্য মানেটা কি? দেখেন, সংশোধনযোগ্য মানে হচ্ছে আপনার, আপনি একটা মিস্টেক করছেন, সেটা হয়তো বা ঠিক করা যাবে, মানে করে দিবে। আর পরিবর্তন মানে পুরাটাকেই আপনি মানে লটাকে আপনি উঠায় দিতে চাচ্ছেন। বুঝতে পারছেন? এইটা করা যাবে না। হয়তোবা সে জায়গায় আছেটাকে রয়েছে করলেন, বা রয়েছেটাকে আছে করলেন, ধর্ম নিরপেক্ষতাটাকে হয়তোবা আপনি ধর্মীয় নিরপেক্ষতা করলেন, সামাজিক তন্ত্রটাকে আপনি হয়তোবা সমাজতন্ত্র করলেন, এরকম। কিন্তু পুরাটা একদম সামাজিক তন্ত্রই উঠায় দিলেন, গণতন্ত্রই উঠায় দিলেন। হ্যাঁ, এই জিনিসগুলা করা যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। মানে হচ্ছে একেবারে সরাই দিলাম, আমি ছেড়েই দিলাম, এটা করা যাবে না। সংশোধনযোগ্য মানে হচ্ছে একটা লাইন, একটা ওয়ার্ড, মানে আমার বেসিকটা ঠিক আছে, বাট আমি ওয়ার্ড বা সেন্টেন্সটা হয়তো ঘুরাই, মূল আদর্শটা ঠিক রেখা স্যার, এটা একটু এক্স্যাক্টলি আদর্শটা আমার ওকে আছে, কোনো সমস্যা নেই, বাট আমি হয়তো বা একটু ঘুরায় বললাম, এই দ্যাটস ইট। এই গেল। এবার হচ্ছে সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ। এই মামলার আদালতে উল্লেখ করা হয়েছে সংবিধান হলো একটি জীবন্ত দলিল। সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা জীবন্ত দলিল, তবে সংসদের ক্ষমতা সীমাবদ্ধ, কারণ এটি জনগণের চেতনা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ক্লিয়ার? ওকে, সংবিধানের মৌলিক কাঠামো এবার আসি আমরা ঘ নাম্বারে। সংবিধানের মৌলিক কাঠামো বলতে, আচ্ছা, এই যে আমরা দেখলাম আপনার আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই জায়গায় যে সংবিধানের মৌলিক কাঠামোটাকে পরিবর্তনের কথা, মানে সংশোধনের কথা বলা হয়েছে, জিনিসটা কি একটু বুঝতে হবে। দেখেন, সংবিধানের মৌলিক কাঠামোটা কি? মৌলিক কাঠামো বলতে বোঝাচ্ছে সংবিধানের এমন কিছু বৈশিষ্ট্য যেগুলোর উপর ভিত্তি করে সমগ্র সংবিধান নির্মিত। যেমন এই যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, আইন, ধর্মীয় নিরপেক্ষতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, সার্বভৌমত্ব, এই যে বিষয়গুলা, হ্যাঁ, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাই হচ্ছে মৌলিক কাঠামো। বুঝছেন? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, গেল। এবার আসেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলতে কি বোঝা যায়। এই সংশোধনী চ্যালেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, এই যে সংশোধনীটা, এটা হচ্ছে আপনার যে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ 8ম সংশোধনী। এই যে এই সংবিধানে সংশোধনীটাতে যে আপনার করা হয়েছিল না, যে মৌলিক কাঠামোটা আপনার পরিবর্তনযোগ্য হবে না কিন্তু সংশোধনযোগ্য, এইটা আবার
কি করা হয়েছে, চ্যালেঞ্জ করা হয়। এবং অর্থাৎ অষ্টম সংশোধনীর আগে আর কি আপনার কি করা হয়েছিল, এটা আপনার বলা হয়েছিল যে পরিবর্তন করা যাবে, কিন্তু এই মামলার মাধ্যমে আপনার নিয়ে আসা হয় যে এটা সংশোধন করা যাবে কিন্তু আপনার পরিবর্তন করা যাবে না। এই জিনিসটাকেই চ্যালেঞ্জ করে আর কি বলা হয়েছে যে সংবিধান মূল কাঠামোর পরিপন্থী হতে পারে না। দেখেন রায় কি বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয় সংসদ সংবিধানের সংশোধন করতে পারলেও সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না। অষ্টম সংশোধনীটি অসাংবিধানিক এবং বাতিলযোগ্য। বিচারপতি বাচ্চু কি বলেছেন, এই যে দেখেন এই যে বিষয়গুলো, though parliament has power to amend the constitution, it cannot alert the basic structure of the constitution। তার মানে হচ্ছে আপনি সংশোধন করতে পারবেন কিন্তু এটাকে আপনি একদম পরিবর্তন বা কি করতে পারবেন না, মুছে ফেলা যাবে না স্যার। আদর্শটা আপনার ঠিক থাকবে কিন্তু আপনি হয়তো বা ঘুরায় বলতে পারেন, এইটুকু আর কিছুই না। এবং এর গুরুত্বটা কতটুকু, এর মাধ্যমে বাংলাদেশের যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা গঠন করা, যে মূল উদ্দেশ্য যেটা বলতেছেন, হ্যাঁ এই মূল উদ্দেশ্যটাকে ঠিক রেখে আপনি যা করার করেন, কিন্তু এই মূল উদ্দেশ্যটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই হচ্ছে এইটার বিষয়টা, দ্যাটস ইট। এবার আসি নাম্বার আবার কি বলছে, আল্লাহ প্রত্যেকটা প্রশ্ন দেখতে আমার উপরে যেতে হচ্ছে। বাংলাদেশ সংবিধানকে বাংলাদেশ সংবিধানকে কেন দেশের সর্বোচ্চ আইনের মর্যাদা দেওয়া হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতা কেবল সংবিধানের। আচ্ছা, এটা তো অলরেডি আমি বলে দিছি যে কেন আপনাদেরকে বলা হচ্ছে যে সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন, বলা হয়েছে না, তো এটা নিয়ে আমি আর কোনো কথা আগাইলাম না, ঠিক আছে। আচ্ছা, নাকি বলতে হবে, বুঝতে পারছেন না কেন সর্বোচ্চ আইন, তো বুঝতেই পারছেন আপনারা নাকি? জি স্যার, আইছে স্যার, এটা আনসার আপনার আলোচনা চলে আসছে স্যার। আমি অলরেডি আলোচনা করে ফেলছি। এবার আসবো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি এবং তাৎপর্য বৈশিষ্ট্য আলোচনা করে। দেখেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে এমন কিছু মৌলিক আদর্শ, লক্ষ্য এবং নীতিকে বোঝায় যা একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং তার সংবিধানের নির্দেশনা হিসেবে কাজ করবে সেইটাকে বোঝায়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মাধ্যমেই আপনার বুঝাবে যে কিভাবে একটা সংবিধান সামনের দিকে আগায় যাচ্ছে। আচ্ছা দেখেন, এখন আসেন আমাদের তাৎপর্যের বিষয়টা বুঝি। রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা প্রদান, এগুলো সরকারের নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নের পথ নির্দেশকে বুঝায়। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মাধ্যমে জনগণের ইচ্ছা এবং স্বাধীন চেতনার যে বিষয়টা সেইটাই প্রতিফলিত হয়। সামাজিক ন্যায় এবং মানবিক মর্যাদার প্রতিষ্ঠাতা, এই সব নীতির মাধ্যমে, অর্থাৎ ওই যে সমাজে যে আপনার কোনো শোষণ, ন্যায় নীতি, আপনার অন্যায় করা হচ্ছে, এই ধরনের কোনো কাজগুলো যাতে না হয় সেটার ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনার মূলনীতির বৈশিষ্ট্য কি, সংবিধানের কি অপরিবর্তনীয় অংশ। সংবিধানের 7 ক অনুচ্ছেদ অনুসারে কি বলা হয়েছে, মূলনীতি সংবিধানের মূল কাঠামোর অন্তর্ভুক্ত এবং এগুলো কি পরিবর্তন অযোগ্য। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ জি স্যার। জি ম্যাম জি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি তো আমরা বুঝলামই যে আপনার জনগণের ইচ্ছা এবং স্বাধীনতার যে বিষয়টা, এই বিষয়টাকে আপনার প্রতিফলন ঘটায় হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি। অর্থাৎ একটা দেশ বা একটা রাষ্ট্রকে যদি আপনি চালাইতে চান, অর্থাৎ সোজা কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে সংবিধানের প্রাণ। বুঝছেন? এই সংবিধানের এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছাড়া সংবিধান গঠন করা সম্ভব নয়। এইটা আপনার একটা গণতান্ত্রিক, মানবিক এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের একটা বিশেষ ভূমিকা পালনকারী বলতে পারেন। বুঝতে পারছেন? যদিও আপনার মনে করেন যে এগুলো আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য না, কিন্তু তারপরও এগুলোর কিন্তু ভ্যালু আছে, অর্থাৎ রাষ্ট্রের জন্য এগুলো কিন্তু বাধ্যতামূলক। বুঝতে পারছেন না? রাষ্ট্রের চরিত্রটা বহন করে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই জন্য বলা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই সংবিধানের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তো। আচ্ছা, এবার কি বলা হচ্ছে, এবার আসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি সংবিধানের সেই মৌলিক দিক নির্দেশনাকে
করে কিনা, এবং সেই দিক নির্দেশনাকে যদি বাস্তবায়ন করেও, তাহলে সে বাস্তবায়নের জন্য কতটুকু বাধ্যবাধকতা আছে সরকারের। দেখেন, সংবিধানের 8-1 এবং 8-2 অনুচ্ছেদে অলরেডি বলে দেওয়া হয়েছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, অবশ্যই একটা শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গণ্য করা হবে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ সরকার আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণে এই নীতিগুলো অনুসরণ করতে বাধ্য। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, আচ্ছা। যদিও এই নীতিগুলো আদালতে বাস্তবায়নের জন্য বল প্রয়োগ নয় বা প্রয়োজন নয়, সেই ক্ষেত্রেও সংবিধানের নির্দেশনা অনুযায়ী এগুলো অনুসরণ করাই হচ্ছে সরকারের কি আদর্শিক দায়িত্ব। ওকে, আচ্ছা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুযায়ী আইন এবং নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তারপরে নীতির আলোকে কি বলা হয়েছে, সরকার যখন নতুন কোনো আইন প্রণয়ন করতে চায় এবং পরিকল্পনা গ্রহণ করে, তখন অবশ্যই সংবিধানের মূলনীতিগুলো আচ্ছা, ওই যে একটু আগে বললাম না কথাটা, যে মনে করেন যে একটা নতুন আইন গঠন করবে, যেমন এই যে মুসলিম আইন, এটা থেকে নিয়েই ব্যাখ্যাটা দেই আমি। মুসলিম আইনের মধ্যে তো সকল কিছুর ব্যাখ্যা উল্লেখ করা ছিল না? তারপরও কেন আমাদের আলাদা করে MFLও তৈরি করতে হইলো? হ্যাঁ, তারপরে হচ্ছে নারী নির্যাতনের কথা করতে হইলো, শিশু নির্যাতনের জন্য আলাদা আইন তৈরি করতে হলো কেন? প্রয়োজন পড়েছে এই জন্যই তো, তাই না? তবে আপনি যত আইনই গঠন করেন না কেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সংবিধানের বাহিরে গিয়ে বা আপনি কোনো কিছু করতে পারবেন। অর্থাৎ যেহেতু সংবিধানটা একটা দেশের সর্বোচ্চ আইন এবং এটা একটা দলিল, সো আপনি দলিলের বাহিরে গিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? যেমন ধরেন আমাদের মুসলিম আইনে কি বলা হয়েছে, আমাদের মুসলিম আইনে বলা হয়েছে যে আপনার একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। MFLতেও আনা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে আবার কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে প্রথম ওয়াইফের পারমিশন নিয়ে তারপরে আপনি সেকেন্ড বিয়েটা করতে পারেন, তাই না? এই জিনিসটা বলা হয়েছে। তাহলে দেখেন, মুসলিম আইনেও তো সেম জিনিসটাই বলছে, তাহলে কি পরিবর্তিত কিছু আছে এখানে? কিছু আছে? নাই। কিন্তু MFLতে আবার কি আনা হয়েছে, যদি বিনা পারমিশনে করে তাহলে সেক্ষেত্রে তার 6 মাসের জেল এবং আপনার 10,000 টাকা জরিমানা। এটা তো আবার আমাদের মুসলিম আইনে বলা নাই। বলা আছে শাস্তির কথাটা? বলা আছে? বলা নেই। তাহলে দেখেন, এই যে MFLটা যে তৈরি হলো আর মুসলিম আইনের যে কথাটা, এখানে কি কোনো বেসিক পরিবর্তন দেখছেন আপনারা? স্ট্রাকচারটা কিন্তু সেমই আছে, স্ট্রাকচার কিন্তু পরিবর্তিত হয় নাই। হয় দেখছেন, স্ট্রাকচারটা পরিবর্তিত হয় নাই, জাস্ট আপনার নতুন করে শাস্তিটাকে অ্যাড করা হয়েছে। বুঝতে পারছেন? কারণ শাস্তিটা অ্যাড করে দেওয়ার উদ্দেশ্য কি, যাতে মানুষ আরো অ্যালার্ট হয়, সজাগ হয়, নাহলে তো মানুষ অ্যালার্ট থাকবে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসটাই বলা হয়েছে আর কি, আপনি যত আইনই গঠন করেন না কেন, আপনাকে সংবিধানটা মাথায় রেখে তারপর দেবে। সংবিধানের বেসিক স্ট্রাকচার নষ্ট করা যাবে না। ক্লিয়ার? বাংলাদেশের সংবিধানে 2টা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 3য় ভাগের সংক্ষিপ্ত মৌলিক অধিকারের অনুচ্ছেদ। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে মৌলিক অধিকারের মধ্যে যদি আমি পার্থক্য গঠন করি, তাহলে এটা কি আসে, আইনের বাধ্যবাধকতা এবং বাস্তবায়ন যোগ্যতা। মৌলিক অধিকার সরাসরি আদালতে বল প্রয়োগ যোগ্য, ঠিক আছে? জাস্টিকেবল, কোন ব্যক্তি তার মৌলিক অধিকার লঙ্ঘনের বিপক্ষে বা বিরুদ্ধে হাইকোর্টে রিট করতে পারবেন। অর্থাৎ কেউ যদি রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং যদি আপনার মনে করেন, সোজা কথা, যে মৌলিক অধিকারটা যদি সে না পায়, তার যে মৌলিক অধিকারটা, অর্থাৎ সংবিধানে তাকে যে সকল মৌলিক অধিকার দেয়া হয়েছে, এই মৌলিক অধিকারটা যদি সঠিকভাবে বল প্রয়োগযোগ্য বা বাস্তবায়নযোগ্য না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে অবশ্যই মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করতে পারে, সেই ক্ষমতা আছে তার। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ যেহেতু আদালত দ্বারা বল প্রয়োগযোগ্য না, তাই আদালতের মাধ্যমে এটাকে কি করা যাবে না, মামলা করে কোনো সুরাহা আপনি করতে পারবেন না।
এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি বুঝলাম, মৌলিক অধিকার যদি খর্ব হয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন, সেই ক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে মামলা করে অর্থাৎ রিটের মাধ্যমে আপনি সেটা আদায় করে নিতে পারতেছেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা মূলনীতি যেহেতু বলাই হয়ে গেছে যে এটা আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, তাই এটা বিরুদ্ধে মামলাও করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। তা বাকিগুলো আশা করি নিজেরাই বুঝতে পারবেন, মূল কনসেপ্টটা বুঝাই দিছি। 3 নাম্বার কি বলছে দেখেন, 3 নাম্বার বলছে একটি সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর পর প্রধানমন্ত্রী এখন কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং সেটা উল্লেখ করো। তুমি কি মনে করো যে সংবিধানের 70তম অনুচ্ছেদের দেশ আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধক? আচ্ছা, পুরাটা একটু এক ইসের মধ্যে আমি অল্প করে ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য কি? তাহলে সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য জানতে হলে আমাকে অবশ্যই সংসদীয় সরকার পদ্ধতির জিনিসটা কি সেটা বুঝতে হবে। এখন আমি যদি সংজ্ঞাই না জানি আমি এটার বৈশিষ্ট্য কিভাবে বের করবো, তাই না? মনে রাখবেন আপনার সংজ্ঞার মধ্যে কিন্তু আপনার অর্ধেক বৈশিষ্ট্য লুকায়িত থাকে। সংসদীয় সরকার ব্যবস্থা এমন একটা পদ্ধতি যেখানে নির্বাহী বিভাগ আইনসভার কাছে জবাবদিহি করে এবং কার্যনির্বাহী প্রধান বা প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। অর্থাৎ দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটা প্রবর্তিত হয়। বুঝতে পারছেন? তাহলে সংসদীয় সরকার পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলো কি? দ্বৈত নির্বাহী বিভাগ, অর্থাৎ রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং সরকার প্রধান, প্রধানমন্ত্রী আলাদা হয় এবং রাষ্ট্রপতির ভূমিকা আনুষ্ঠানিক এবং প্রধানমন্ত্রীর হাতে কার্যকর ক্ষমতা রাখে। বুঝতে পারছেন কি বলা হয়েছে এখানে? দ্বৈত নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান বা প্রধানমন্ত্রী এরা আলাদা আলাদা হন। রাষ্ট্রপতির ভূমিকা আনুষ্ঠানিক এবং প্রধানমন্ত্রীর হাতে এটা কার্যকর ক্ষমতা রাখতে পারে। মন্ত্রিসভার দায়বদ্ধতা, মন্ত্রিসভা সংসদের প্রতি দায়বদ্ধ থাকে এবং সংসদের আস্থা হারালে সেটা ভেঙে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? সংসদীয় সরকার পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি বুঝতেছি আমরা? বলেন তো দেখি, বলেন কি মানে কি বোঝা যাচ্ছে, এটা কি জিনিস, পদ্ধতিটা কি? এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি স্যার, এটার প্রধানমন্ত্রীর কাছে এটা দায়বদ্ধ এবং প্রধানমন্ত্রী এটা প্রধান হন। এক্স্যাক্টলি, মানে দুই জিনিস আলাদা, রাষ্ট্রপ্রধান একটা, সরকার প্রধান আলাদা, ঠিক আছে? দুইজনই আলাদা আলাদা থাকবেন, অর্থাৎ রাষ্ট্রপতির ভূমিকা আনুষ্ঠানিকভাবে পালন করবেন, আর প্রধানমন্ত্রীর ক্ষমতা পালন করবেন। তবে প্রধানমন্ত্রীও যদি কোনো কিছু করে থাকে সেও কিন্তু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে বাধ্য। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আর প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের যতজন সদস্য থাকবেন সকলের বিষয়ে সে কি করবে? সে সংসদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। আর মন্ত্রী পরিষদের সদস্যরা সংসদ তো আছে, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা করতে বাধ্য। এই হচ্ছে মূল কথা। বুঝতে পারছেন? আশা করি বুঝছেন, এদিকে টানার কিছু নাই। এরপরে কি বলা হয়েছে, কি সংবিধানের দ্বাদশ সংশোধনীর পর প্রধানমন্ত্রী এখন কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? আচ্ছা, দ্বাদশ সংশোধনীর পরে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? এই যে দেখেন, এখন কথা হচ্ছে দ্বাদশ সংশোধনীটা কবে হয়েছিল? দ্বাদশ সংশোধনীটা হয় 1991 সালে, ঠিক আছে? এইটা ছিল দ্বাদশ অর্থাৎ 12তম সংশোধনী। তাহলে বাংলাদেশ এই সংশোধনীর মাধ্যমে কি পাইছেন? সংসদীয় সরকার ব্যবস্থা চালু করে। তার মানে প্রথমে সংসদীয় সরকার ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীতে কি করা হয়েছে? সংসদীয় সরকার ব্যবস্থাটা তুলে নেওয়া হয়েছে এবং তিনি 1991 সালে যে দ্বাদশ সংশোধনী, এই সংশোধনীর মাধ্যমে আবার সংসদীয় সরকার ব্যবস্থাটা চালু করা হয়। তার মানে এর ফলে প্রধানমন্ত্রী হন কার্যনির্বাহী ক্ষমতা আর মানে প্রধান, আর রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত ও আনুষ্ঠানিক পর্যায়ে রূপান্তরিত হয়। এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে সংবিধানের 70 নং অনুচ্ছেদে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, প্রশ্নটা কি একটু বুঝার চেষ্টা করেন।
সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক কিনা, মানে বাধা কিনা। আচ্ছা, এর উত্তরটা কি? হ্যাঁ, আমি মনে করি সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, কেন প্রতিবন্ধক হিসেবে কাজ করে? এত জোর দিয়ে বলার উদ্দেশ্যটা কি? এই ব্যাখ্যাটাই আমরা জানবো হচ্ছে ৭০ অনুচ্ছেদে সংবিধানে। তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদে কি বলা হয়েছে? সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো সংসদ সদস্য তার নির্বাহী দল অর্থাৎ নির্ধারিত কোনো দিক নির্দেশনা ব্যতি রেখে ভোট প্রদান করে বা বিরুদ্ধচারণ করে থাকে, তখন তার সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। আচ্ছা, ধরেন এই বাড়ির মানে আচ্ছা, বাড়ির কথা বাদে দিলাম, আপনি একটা অফিসে জব করেন, আপনি খুবই ট্যালেন্টেড, মেনে নিলাম আপনি অনেক ট্যালেন্টেড, কিন্তু তারপরও এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বস ভুল করতেছে, কিন্তু তারপরও কি আপনি বসকে কিছু বলতে পারতেছেন? পারতেছেন না। না স্যার। কেন পারতেছেন না? কেন পারতেছেন? কারণ উনি নিয়ন্ত্রণকারী। জি, তিনি হচ্ছেন নিয়ন্ত্রণকারী এবং আমি ওনার কর্তৃক মনোনীত। জি, তাহলে এই জিনিসটাই বলা হয়েছে। হ্যাঁ, যে যদি কোনো সংসদ সদস্য তার নির্বাচনী দল কর্তৃক, এখন মনে করেন যে সংসদে যে রুলসটা বলা হয়েছে, আপনি সেই রুলস এর বিপক্ষে যায় কথা বলতেছেন, হ্যাঁ, তাহলে তো সেই ক্ষেত্রে তো ওই দল আপনাকে রাখবে না। রাখবে? ধরেন 10 জনের মধ্যে 9 জনই এক, আপনি একাই তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে আপনার কথা শুনবে? বলে আপনার কথা শুনবে? আমি মেনেই নিলাম আপনি সত্য কথা বলতেছেন, আমি মেনেই নিলাম আপনার প্রত্যেকটা কথায় যুক্তি আছে এবং প্রত্যেকটা কথাই বেনিফিটেবল, আমি সবই মেনে নিলাম, কিন্তু তারপরও আপনার কাছে তো কোনো প্রমাণ নেই। আছে? আছে? মৌখিক প্রমাণ দিয়ে তো কোনো কাজ হচ্ছে না, আপনি দেখতেই পাচ্ছেন যে, কারণ সবাই কি করতেছে? আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে কথা বলতেছে। সেক্ষেত্রে আপনি মৌখিক প্রমাণ দিয়ে কতক্ষণ নিজেকে ডিফেন্ড করতে পারবেন? পারবেন? যদিও আপনি নির্দোষ বা আপনার কথায় যুক্তি আছে, পারবেন? না স্যার। পারবেন। তাহলে এই জিনিসটাই বলা হয়েছে, যখন নাকি কোন সংসদ সদস্য কি করে, সংসদ সদস্য আপনার তার বিপরীতে গিয়ে করে, তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে হ্যাঁ, এই তো, তাহলে এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে? অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যদিও বলা হয়েছে 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক আছে, কিন্তু 10 জনই, এখন আপনারা 10 জন একত্র হয়ে গেছেন জন্য যে আপনারা মানে কোনো অন্যায় করতে পারবেন না, কোনো ভুল কথা বা কোনো ভুল ব্যাখ্যা দিবেন না, সব সময় সত্য কথা বলবেন, এটা কি হয়? না স্যার। হয় না তো। মানুষ এইখানে স্যার ওই যে ব্যক্তি স্বকীয়তার ঘাটতি দেখা দেয়। হ্যাঁ, দলের চিন্তাধারাই আমার চিন্তাধারা, দলের অভিব্যক্তি আমার অভিব্যক্তি। হ্যাঁ, আপনার নিজস্ব কোনো অভিব্যক্তি, আপনার নিজস্ব কোনো চিন্তাধারা থাকতে পারে না, এইখানে চলবে না। ওদের কথা আপনি দেখতেছেন, আপনি চোখের সামনে শুনতেছেন, বুঝতেছেন যে এই লোকটা মিথ্যা কথা বলতেছে, এই লোকটা মানে করতেছে, মানে জিতার জন্য মিথ্যা কথা বলতেছে, আপনিও বুঝতেছেন, বুঝার পরও আপনি তার দলেই আপনি কথা বলতেছেন, ঠিক আছে, এবং আরেকজন নির্দোষ ব্যক্তিকে আপনি হেনস্থা করতেছেন। তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে যে আপনি মানে কোন নিজস্বতা আপনার মধ্যে নাই এখানে, তাহলে এটা একটা খর্ব করলো, তাই না? এই অর্থাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। এই এরপর কি বলছে দেখেন, জনগণের প্রতিনিধি ব্যাহত, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি না হয়ে কেবলমাত্র দলের প্রতিনিধি হয়ে ওঠে বা গণতান্ত্রিক মূল উদ্দেশ্যের পরিপন্থী হয়ে ওঠে। মানে কি বলেন তো? বলেন। তারা তো জনগণের প্রতিনিধি হয়ে কাজ করবে, যখন তারা জনগণের প্রতিনিধি না হয়ে শুধু তারা দলের প্রতিনিধিত্ব করবে, তখন তো সেটা ওই জনগণের অধিকারটাকে খর্ব করবে, সেটা তাদের উদ্দেশ্যের পরিপন্থী হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। মোটামুটি
এই এই হচ্ছে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পথে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, ঠিক আছে? তাহলে মোটামুটি এই প্রতিবন্ধকগুলো আছে, বুঝা গেছে? জি স্যার। বাকিটা দেখে নেবেন। আচ্ছা, এবার ৪ নম্বর প্রশ্ন, প্রতিরোধমূলক আটক বলতে কি বুঝি? প্রতিরোধমূলক আটক অর্থাৎ হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। হ্যাঁ, তাহলে আসেন এই প্রতিরোধমূলক আটক কি এইটাকে বুঝে নেই। যখন কোনো ব্যক্তি ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কাজ করতে পারে এই আশঙ্কায় তাকে আগাম যে আটক রাখা হয়, এটা হচ্ছে আপনার একটা কি বলেন বেআইনি? এটা প্রতিরোধ করা কি স্যার, যাতে তার অপরাধ থেকে নিবৃত্ত রাখা, যাতে সে অপরাধটা সংগঠিত করতে না পারে। হ্যাঁ, এই তো ভবিষ্যতে অপরাধ গঠন করতে না। হ্যাঁ, সে যাতে নতুন করে কোনো অপরাধ গঠন করতে না পারে বা অপরাধ সংগঠন করতে না পারে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখেন, প্রতিরোধমূলক আটকের সংজ্ঞাটা তাহলে আমরা কি বুঝলাম? তাহলে প্রতিরোধমূলক আটক হলো এমন একটা প্রশাসনিক ব্যবস্থা যার দ্বারা কোনো ব্যক্তিকে বিচার না করে ভবিষ্যৎ অপরাধের আশঙ্কায় আটক রাখা হয়। মানে সে এই কাজটা যদি করে ফেলে, ঠিক আছে, এরকম কাজ থেকে বিরত, মানে তাকে আগেই আটক করে রাখা হলো আর কি। এইটা হচ্ছে আমার কি প্রতিরোধমূলক আটক বা হ্যাঁ বা প্রিভেন্টিভ ডিটেনশন, যেটাই বলে না কেন। ওকে, আচ্ছা, এর বিবর্তনমূলক আটক একই জিনিস? একই জিনিস, বিবর্তনমূলক একই জিনিস। আচ্ছা, তাহলে দেখেন এটার উদ্দেশ্যটা কি? রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা। প্রথম জিনিস রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা। একজন সিরিয়াল কিলার, তাকে যদি আমি মানে করতে দিই, হ্যাঁ, আমি যদি খালি তাকে মানে ছেড়ে দেই, তাহলে সে জনগণের জন্য ক্ষতিগ্রস্ত না, অবশ্যই ক্ষতিকারক। তাহলে তাকে আটক রেখে কি করা হচ্ছে? আপনার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা হচ্ছে, জনশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে, হ্যাঁ, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। এই তো এই মোটামুটি বিষয়। তাহলে প্রিভেন্টিভ ডিটেনশন মানেটা কি? প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে এরকম চিন্তা ভাবনা করে যদি আপনার মনে করা হয় যে কি আগাম আটক করে রাখা হয় যাতে ভবিষ্যতে এরকম অপরাধ সংগঠন না হয়। এটা হচ্ছে ব্যাপার। যেমন রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা, জনশৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ করা, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই তো, আশা করি বুঝতে পারছেন, আর বোঝানোর কিছু নাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি আমি যাই, কি বলা হয়েছে? পার্থক্যটা যে প্রতিরোধমূলক আটক এবং শাস্তিমূলক আটকের মাধ্যমে পার্থক্য আছে। শাস্তিমূলক আটকটা কি? যখন আপনি অপরাধ করে ফেলছেন এবং সেটা প্রমাণিত হয়ে গেছে, তখন আপনাকে যে শাস্তি প্রদান করা হয়, শাস্তি ভোগ করা হয়েছে, সেটা হ্যাঁ, এটা হচ্ছে শাস্তিমূলক আটক। আর হচ্ছে আপনার কি প্রতিরোধমূলক আটকটা কি? এইটা একটা আরেকটা উল্টো স্যার। হ্যাঁ, ভবিষ্যতে যাতে সে আর পুনরায় কোনো অপরাধ সংগঠন করতে না পারে, আপনার আশঙ্কা ঘটা যাতে না ঘটে, মানে কি বল, ঘটনাটা যাতে না ঘটে, অর্থাৎ পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ করা। একটাতে স্যার সম্ভাবনা ছিল, আরেকটাতে ঘটনা ঘটায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আশা করি বুঝতে পেরেছেন। একটা হচ্ছে অপরাধ প্রমাণিত হয়ে গেছে, প্রতিকার, সোজা কথা একটা প্রতিকার আর একটা প্রতিশোধ, সোজা হিসাব। ওকে, ফাইন। এবার কিসে যাব? আচ্ছা, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদের 33-এ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকার এবং গ্রেফতারের ক্ষেত্রে ন্যায্য আইনি পদ্ধতি অনুসরণ নিশ্চিত করা হয়েছে। আচ্ছা, প্রতিরোধমূলক আটক ও অথবা প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এই অনুচ্ছেদ কিছু ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে আপনার এটাকে বাস্তবায়ন করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আসেন তাহলে আমরা দেখি মূল বিষয়বস্তুটা কি, এটা যদি একটু বুঝি। গ্রেপ্তারের কারণ জানানোর যে অধিকার, সেইটা
যদি কোনো ব্যক্তি অর্থাৎ যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর সর্বাত্মকভাবে কোনো মানে আপনার যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাইতে হবে। এটা তো বর্তমানে আমাদের সিআরপিসি তেও করা হয়েছে। কি করা হয়েছে? গ্রেপ্তারের কারণ তাকে জানাতে হবে, যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং 12 তার ঘন্টার পাশাপাশি করতে হবে 12 ঘন্টার ভিতরে। তারপর তার পাশাপাশি কি করতে হবে? একজন আইনজীবী নিয়োগ করতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার তাকে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনজীবীর সাহায্য নিতে পারবেন এবং আত্মপক্ষ দর্শন করতে পারবেন। এই তো মোটামুটি এই যে বিষয়গুলো, এবং 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এটা কত ধারা বলা হয়েছে? সংবিধানের সংশোধিত অনুচ্ছেদ 33। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ব্যাপার হচ্ছে জরুরি অবস্থা বলতে কি বুঝছো? সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যায়? জরুরি অবস্থা ইমার্জেন্সি, ঠিক আছে, হতে পারে। ইমার্জেন্সি কি জিনিসটা? অর্থাৎ রাষ্ট্রের এমন একটা বিশেষ পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনার কি করতে হবে? সংবিধানের যে কিছু মৌলিক অধিকার সাময়িকভাবে কি করা হয়? স্থগিত রেখে প্রশাসন বাড়িতে বাড়িয়ে দেওয়া। এই যে বিষয়টা, এটাকেও আপনার কি বলা হয়? জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, আজকে তাহলে এতটুকুই থাক, তার কারণ আমার শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। তারপরে আবার আমি চার্জ করতে পারতেছি না। হ্যাঁ বলেন। 24-এর যে ছাত্র গণ আন্দোলন হলো, এখানে কি জরুরি অবস্থা কি জারি করতে পারতো? হ্যাঁ পারতো। জরুরি অবস্থা কি এখানে তৈরি করাও হয়েছিল, ওই যে আপনার হ্যাঁ করা হয়েছে তো। কারফিউ জারি করছে, জরুরি অবস্থা তো করে নাই। আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। জরুরি অবস্থাটাই কিন্তু আপনার কারফিউ এর মধ্যেই পড়তেছে, এটা একটু ক্লিয়ার করি। এই জিনিসটা আমাদের অনেকগুলো আইনে আছে, এক এক নামে। যেমন স্পেশাল পাওয়ার অ্যাক্টে বলা হয়েছে কারফিউ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সিআরপিসি তে বলা হয়েছে জরুরি অবস্থা। হ্যাঁ, আর এইখানে আবার বলা হয়েছে কি? জরুরি অবস্থা। জরুরি অবস্থা মানেই হচ্ছে আপনার কি একই জিনিস, কিন্তু এক একটা আইনে এক এক নাম। বুঝতে পারছেন? ম্যাডাম এটা কি 144 ধারা? হ্যাঁ 144 ধারা হতে পারে, 144 ধারা হতে পারে, কারফিউ হতে পারে, সান্ধ্য আইন হতে পারে। এটা ডিপেন্ড করবে পরিস্থিতির উপর। যেমন এই যে জুলাই যে বিপ্লবটা হয়েছে, এখানে কিন্তু প্রথমেই আপনার কারফিউ দেওয়া হয় নাই। প্রথমে কি দেওয়া হয়েছিল বলেন তো? 144 ধারা জারি করে রাখা হয়েছিল। তাহলে 144 ধারা জারি করতে জন্য কি ওটা ইমার্জেন্সি পিরিয়ড ছিল না? অবশ্যই সেটা ইমার্জেন্সি পিরিয়ড ছিল। জনগণ একটা আতঙ্কের মধ্যে ছিল এবং সবাই আপনার নিয়ম করে মানছে বিষয়টা। তাহলে এইটা হচ্ছে একটা বিষয়। ওকে স্যার একটু চুপ করতে পারি? বলেন বলেন। আমার না মোবাইলের চার্জ শেষ, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা স্যার, চুপ করি এটাই স্যার। ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে নি আমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা জরুরি অবস্থা। আবার পরবর্তীতে যখন 144 ধারা কাজ হচ্ছে না, তখন গিয়ে কারফিউ বা সান্ধ্য আইন ডাকা হয়েছে। তাহলে ওইটাকেও কি আমরা জরুরি অবস্থা বলবো না? ওটাও জরুরি অবস্থা। জরুরি অবস্থার মধ্যেই মানে একটা জিনিসই বাস মডিফাই করে এক এক ভাবে বলা হয়েছে। বুঝতে পারছেন? এবার বলেন নাকি আমার ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলেন, যে কোনো মুহূর্তে কেটে যাবে তখন। ম্যাডাম আমাদের তো এইবার যে পরীক্ষাটা, জরুরি অবস্থা কি ম্যাম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নাকি ম্যাম? কি বললাম যে জরুরি অবস্থাটা পরীক্ষার জন্য কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এগুলো প্রতিটা আইনের জন্যই ইম্পর্টেন্ট এবং এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। ম্যাডাম ধন্যবাদ। করবেন ম্যাডাম আমরা তো প্রতিটা পরীক্ষায় 5টা কোশ্চেন অ্যান্সার করছি, আর এইবার তো দেওয়া লাগবে 8টা। অ্যাডমিনের সাথে কথা বলবেন এই বিষয়ে, আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে কথা বলবেন, উনি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবেন। আচ্ছা, এই মুহূর্তে আমাকে লিভ নিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার মোবাইলে একদম ব্যাটারি লোড 2% চলে আসছে, যে কোনো মুহূর্তে কেটে যাবে। হ্যাঁ জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। না ম্যাম আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ম্যাম দোয়া রাখবেন।
আচ্ছা